লেখক উজ্জ্বল সংযোগ তার স্বপ্নের মৃত্যু। বিশাল ফাঁকা অট্টালিকার দিকে তাকিয়ে বিগত দিনের স্মৃতিচারণ করে চলেন অনুপমা দেবী। দীর্ঘকাল হলো অলিখিত নির্বাসনের যন্ত্রণা সহ্য করে এই ফাঁকা অট্টালিকায় জীবনের অন্তিম প্রহরের সন্ধিক্ষণে অপেক্ষারত আজও তিনি। প্রত্যেকদিন প্রভাতে সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করে হুইল চেয়ারে বসে পূর্ব দিগন্তের লম্বা ঝুল বারান্দায় এসে পৌঁছে যান তিনি। পূর্ব দিগন্ত রঙিন আভা হয়ে ওঠার আগেই অপেক্ষায় থাকেন। ভোরের আলো আধারিতেই ঝুল বারান্দার থেকে নজর পড়ে গ্রামের কৃষক দল একে একে তাদের জোথ বলদের সাথে লাঙ্গল নিয়ে ক্ষেতের কাজের জন্য চলেছে। ঝুল বারান্দায় বসে নানা রকম পাখির সুমধুর কোলাহলের সাক্ষী থাকতে ভালো লাগে তার। প্রায় প্রত্যেক দিনই ঝুল বারান্দার অপর প্রান্তে দুটি শালিক পাখি এসে পৌঁছে যায়। মনে হয় তারা দম্পতি। অনুপমা দেবীর সামনে বসে তাদের ভাষায় বলে যায় অনর্গল নানা রকম বার্তা। সেগুলি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না অনুপমা। তবুও কান পেতে তাদের ভাষা বোঝার চেষ্টা করে হতাশ হয়ে বলে, আমায় তোদের ভাষা বুঝিয়ে দিতে পারিস না রে? জোড়া শালিক ঘাড় নাড়িয়ে কুহুকে কি জানি কি উত্তর দেয় সেটা বোঝে না অনুপমা। সামনে থাকা গমের গুঁড়ো তাদের পাত্রে কিছুটা দিয়ে বলে, নে বাছারা, খাবার খেয়ে উদ্ধার কর দেখি। আসলে তোরা দুজন কে একটু বলে দিলেই তো শান্তি পেতাম। আমার মনে হয় তোরা কি আরিয়া আর মধু? তাই যদি হয়ে থাকে পরিষ্কার জানাতে বাধা কোথায় রে? তোরা দুজনে এত কলহ করিস কেন রে? ভালোবেসে সবাইকে ছেড়ে লুকিয়ে পালিয়ে গেছিলিস না তোরা দুজনে? তোদের ভালোবাসা তো অটুট হওয়ার কথা। এমন করিস নে বাছারা, আমার হৃদয় যে যন্ত্রণা হয়। একটু বেলা হলে নিচের মহল থেকে এসে পৌঁছে যায় শেফালি। শেফালি অনুপমা দেবীর দেখাশোনার দায়িত্বে আছে দীর্ঘদিন। শেফালি কোনো পরিচারিকা নয়। শেফালির সাথে অনুপমা দেবীর কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তবুও আসে কিছুটা নিজের টানে, নয়তো অতীতের কোনো স্মৃতি রোমন্থনের কারণে। ভালোবেসে গেছে বৃদ্ধ দিদাটাকে। প্রত্যহ প্রভাতে স্ব ইচ্ছায় অনুপমা দেবীর কাছে এসে তার দুঃখগুলো ভাগ করে নেয়। রোজকার মতো ঝুল বারান্দায় বসেই দার্জিলিং এর গ্রিন টি পেয়ে যান তিনি শেফালির হাতে। আজও শেফালি হাতে চায়ের ট্রেটি ধরে প্রবেশ করতেই বলে, সুপ্রভাত দিদা। সামান্য হেসে প্রসন্ন চিত্তে বলেন অনুপমা দেবী, সুপ্রভাত মাই চাইল্ড। আসলে তোকে বিরক্ত করি কেন জানিস? তোকে ছাড়া এক পা চলার ক্ষমতা নেই আমার, তার জন্যই তোকে এত বিরক্ত করি। আমার উপর রাগ হয় না তো তোর? বাছা, রাগের উৎপন্ন হলেই জানিয়ে দিস, আমি কিন্তু কিছু মনে করব না। সামান্য হেসে অনুপমা দেবীর গলা জড়িয়ে ধরে বলে শেফালি, তোমার এই অত্যাচার সারা জীবন সহ্য করতে প্রস্তুত দিদা? মৃদু হেসে অনুপমা দেবী বলেন, পাগলি মেয়ে আমার, কি কারণে আমার অত্যাচার সহ্য করবি সারা জীবন বল দেখি? গলা জড়িয়ে ধরে শেফালি বলে, তুমি যে অনন্যা দিম্মা, তোমার তুলনা ধরিত্রীতে একজনও হবে না। তাই তো তুমি আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ। তোমার সেবা করায় আমার যে শান্তি হচ্ছে সেটা তুমি বুঝবে না। অনুপমা দেবী মৃদু হেসে শেফালির গালে আদরের চুম্বন দিয়ে বলেন, আমার পাগলি মেয়েটা, তুই অনেক বড় আশা করে বসে আছিস। আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ তোকে আমার নাতবউ করতে না পারার। এই আক্ষেপ আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত থাকবে। অনুপমা দেবীর কথা শুনে অশ্রু সজল নয়নে শেফালি বলে, থাক দিম্মা, পুরনো স্মৃতি আর টেনে এনো না, হৃদয়ের বড় ব্যথা লাগে। অনুপমা দেবীর চিরদিনের অভ্যেস ভোর হতেই ধিমি আওয়াজে রবীন্দ্রসঙ্গীত শোনার। সেদিনও বেজেছিল পুরনো গ্রামফোন রেকর্ড প্লেয়ারে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে রবীন্দ্রসঙ্গীতটি শুনতে শুনতে হঠাৎ শেফালি চোখ মুছতে মুছতে উঠে যায় সেখান থেকে। যেতে যেতে বলে যায়, আমি তোমার কমপ্ল্যানটা নিয়ে একটু পরেই আসছি। আসলে মনটা ব্যথিত হয়ে উঠেছিল এমন কথায়। সেখান থেকে পালানোর বাহানায় উঠে যায় সে। অনুপমা দেবীর জন্য চায়ের কাপে চুমুক দিতে দিতে শেফালির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দেখতে দেখতে ভাবে, এখনো মেয়েটির শরীরে যেরকম যৌবনের তরঙ্গ প্লাবিত হচ্ছে, তাতে সবকিছু ভুলে নতুন করে জীবন সাজিয়ে নিতে পারে সে। কতই বা বয়স মেয়েটির। এই বয়সেই কেমন যেন সন্ন্যাসিনীর মতো তার আশেপাশে সর্বদা ঘুরে বেড়ায়। মনটা ব্যথায় ভরে যায় অনুপমা দেবীর।
মেয়েটির কপাল দেখে বড় কষ্ট হয়, খুব কষ্ট হয় রে শেফালি। তুই বুঝবি না তোর জন্য আমার কষ্টগুলো কেন হয়। খানিকক্ষণ পরেই আরেকটি ট্রেতে কয়েক মুঠো মুড়ি সাথে এক গ্লাস কমপ্লান এনে অনুপমার পাশের ছোট্ট টেবিলটায় রেখে মেঝেতেই বসে পড়ে। চায়ের কাপটি ততক্ষণে শেষ করে ফেলেছিলেন তিনি। মুড়ির বাটিটার সাথে কমপ্লানের গ্লাসটা অনুপমার পাশে রাখতেই অনুপমা একটু বিরক্ত হয়ে বলে, কতবার বলেছি আমার জন্য সারাদিন এত কিছু নিয়ে আসিস, নিজের জন্য কিছু তো আনতে পারিস, কিন্তু তুই তো আমার কথাই শুনবি না। অনুপমার হাঁটুতে নিজের মুখটা রেখে বড় বড় চোখে চেয়ে থাকে তার মুখের দিকে। কি দেখে সেই জানে। মৃদু হেসে শেফালির মাথায় আদর করতে করতে বলে, তুই একটা পাগলি রে। এই ঘাটের মরার দিকে এমন ভাবে তাকিয়ে কি দেখিস বল দেখি। শেফালি তেমন ভাবেই তাকিয়ে থেকেই অস্ফুট স্বরে বলে, তোমাকে দেখছি গো, এককালে তুমিও কম সুন্দরী ছিলে না। আচ্ছা দিদা, মণি দাদু তোমায় খুব ভালোবাসতো তাই না গো? এমন রূপের ফুলদানিকে না ভালোবেসে থাকা যায়? শেফালি কথাটা বলেই কেমন যেন উদাস হয়ে ওঠে। ঠিক তখনই আবার বলে ওঠে, আমার মতো পোড়া কপাল যেন কারোর না হয়। শেফালির কথায় চোখ দুটো ছলছল হয়ে ওঠে অনুপমার। শেফালির চিবুকে আদরের স্পর্শ দিয়ে বলে, ওরে মেয়ে, আমার জীবনের কথা তোকে শোনাতেই হবে তাহলে। এতদিন তোকে দেখেছি তোর অন্ধ ভালোবাসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি জীবনের সাথে। এই মেয়ে আমার একটা কথা শুনবি? সবকিছু ভুলে নতুন করে আবার জীবনটাকে সাজিয়ে নে না। কথা দিচ্ছি সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমার কথাটা মেনে নে। এখনো তোকে অনেকদিন বাঁচতে হবে এই সুন্দর পৃথিবীতে। কেমন করে এই পাহাড় প্রমাণ যৌবনোচ্ছল অবয়ব নিয়ে থাকবি বল দেখি? কে তোকে সাহারা দেবে সারা জীবন? আমি তো মাত্র কয়েকদিনের অতিথি, আর তখন কি হবে তোর? অনুপমার কথায় শেফালি সজল নয়নে বলে, কতবার বলেছি এমন করে বলো না। অন্য কোনো পুরুষের সাথে এক মুহূর্ত কাটানোর থেকে আমার মরণ যেন আসে দিদা। তোমার নাতি আমার জীবনের প্রথম এবং সর্বশেষ পুরুষ, এটা তুমি ভালো করে জানো। তবুও বারবার একই কথা বলে মনের ভিতরের যন্ত্রণাটাকে উস্কে দাও কেন বারবার? বলে অনুপমার হাঁটুতে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে। একটু প্রেক্ষাপটের অতীতে যাই। সেদিন ছিল সরস্বতী পুজো। সকাল থেকেই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়ে মায়ের পুরনো ট্রাঙ্কটা খুলে একের পর এক শাড়ি পরে পাল্টে গেছিল। কোনোটাই পছন্দ হচ্ছিল না শেফালির। অবশেষে ট্রাঙ্কের তলায় থাকা মেরুন রঙের জামদানি শাড়িটা হাতে পেয়ে আনন্দে নেচে ওঠে তার মন। দীর্ঘক্ষণ সযত্নে শাড়িটা নিজের শরীরে জড়িয়ে মায়ের শরীরের ঘ্রাণ নিয়ে শেষে পরিপাটি করে পরে ফেলে। আয়নার সামনে শাড়ি পরা অবয়বটা দেখে মনটা হিন্দোলিত হয়ে ওঠে। ভাবে, এর সাথে কিছু একটা কম থেকে গেল, কিন্তু কি সেটা? আয়নায় ভালো করে দেখে বুঝতে পারে তার নিতম্ব পর্যন্ত কালো কুচকুচে ঘন কেশ রাশিতে একটি বেল ফুলের মালার অভাব। ব্যাস, তাহলেই চার চাঁদ হতে দেরি হবে না। আয়নার সামনে থেকে সরে যাওয়ার আগে ম্যাচিং করা মেরুন রঙের ছোট্ট টিপটা দুই ভুরুর মাঝে বসিয়ে চিৎকার করে আওয়াজ দেয়, এই ভাই শোন না একটিবার। সোনু অর্থাৎ সুশান্ত বাইরে থেকে উত্তর দেয়, কি হলো দিদি, আরশোলা দেখলি নাকি? বলেই খিলখিল করে সোনুর হাসির আওয়াজে রাগত স্বরে বলে, আবার ইয়ার্কি না? বলছি ভাই, গ্রামের ফুল মাসির কাছে যা দেখিনি একটিবার, গিয়ে একটা বেলফুলের মালা এনে দে ভাইটি। সোনু ঘরের ভেতরে ঢুকে দিদিকে দেখে থমকে দাঁড়িয়ে বলে, ওমা দিদি, আজ যে তোকে পুরো পরীর মতো লাগছে রে। সোনুর কথায় শেফালির মুখটা লজ্জায় রাঙা হয়ে ওঠে মুহূর্তেই। কিছুটা ইতস্তততা বোধ কাটিয়ে বলে, জানা আমার সোনা ভাইটি, একটু তাড়াতাড়ি এনে দে বাবু। সোনু আবার ফোড়ন কেটে বলে, বলি দিদি, বেলফুলের মালা মাথায় দিয়ে কোথায় চললি বল না রে? মনে হয় আজ কারোর মাথায় বাজ পড়তে চলেছে। বলেই হেসে ফেলে। ততক্ষণে কৃত্রিম রাগে শেফালি ভাইয়ের দিকে তেড়ে যায় মারতে। দিদির তার দিকে তেড়ে আসাতে দৌড় দেয় সোনু। যেতে যেতে বলে যায়, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, তবে তোর রূপের বজ্রপাতে কেউ ঘায়েল হলে আমায় ডাকিস না আবার। সোনুর কথায় আয়নার দিকে নিজের মুখমণ্ডলটা পুনরায় দেখে দুই ঠোঁটে জিভ কেটে সলজ্জ হেসে মনে মনেই বলে, আজ ঘায়েল একজনই হবে, সে আর কেউ না, তার মনের মানুষ যে, তার জন্যই তো আজ নিজেকে এতটা সাজিয়েছে। বাড়ি থেকে গ্রামের রাস্তায় যখন পা রাখে ষোড়শী শেফালি, তখন তার রূপের আগুনে অনেকেরই হৃদ যন্ত্র থমকে যাওয়ার উপক্রম প্রায়।
পরনে মেরুন রঙের শাড়ির সাথে ম্যাচিং করা মেরুন ভেলভেটের ব্লাউজ, কানে ভারী দুল ও নাকে ফলস নোলক। টকটকে লাল রঙের লিপস্টিকে রাঙানো ঠোঁটে লেগে হাসিটি একটি আলাদা শোভা বর্ধিত করছিল। মাথায় দীর্ঘ কেশ রাশির সাথে বেল ফুলের মালাটা শেফালির রূপের মাধুর্যের চার চাঁদ লাগিয়েছিল। গ্রামের পথে যেতে যেতে শেফালি নজর এড়ায় না, বালক থেকে বৃদ্ধ সকলেই নিজের হাতের কাজ ফেলে তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। মনে মনে মজা পেয়ে মনেই বলে, আজ কিছু একটা হতেই চলেছে, যেটা তার মানে অগ্রিম সূচনাত্মক প্রভাব পড়েছে ইতিমধ্যেই। গ্রামের শেষ প্রান্তে ভট্টাচ বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে হাঁটার গতিটা কিছুটা গজগজানি চালে বদলি করে এগিয়ে যেতেই ভট্টাচার্য বাড়ির দুতলার ঝুল বারান্দা থেকে আওয়াজ আসে, কিরে শেফালি? থমকে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেখে মুখটা লজ্জায় রঙিন হয়ে ওঠে শেফালির। তথাপি খানিকটা সংযত হয়ে মৃদুস্বরে বলে, মধুদা, তোমার ইচ্ছা থাকলে আসতেই পারো আমার সাথে। কথাটা বলেই শাড়ির আঁচলে মুখটা ঢেকে ফেলে লজ্জায়। মনে মনে এটাই তো আশা করেছিল সে, এই মানুষটির জন্যই তো আজ তার এত যত্ন করে সাজা। হলুদ পাঞ্জাবি সাদা পায়জামা পরে শেফালির পাশে এসে দাঁড়িয়েছিল মধুসূদন ভট্টাচার্য, যে মানুষটাকে জ্ঞান হওয়ার পরে নিজের সর্বস্ব বলে ভেবে এসেছে এতদিন। সেই মানুষটাই তার সামান্য আগ্রহে পাশে এসে দাঁড়াতেই শেফালির সম্পূর্ণ অস্তিত্ব শিহরিত হয়ে ওঠে মুহূর্তে। মনের চাপা উত্তেজনাটা খানিকটা সংযত করে বলে, তাহলে তুমি যাবে আমার সাথে মধুদা? কিন্তু আমি কোথায় যাব সেটা তো একবারও জিজ্ঞেস করলে না। মধুসূদন শেফালির দিকে তাকিয়ে দেখছিল এতক্ষণ। শেফালির কথাটা বোধহয় তার কানে যায়নি, তাই বলে উঠল, আজকে তোকে খুব সুন্দর দেখাচ্ছে, এর আগে তো তোকে এত সুন্দরী দেখাতো না। আজ কেন আমার চোখে এত সুন্দরী হয়ে উঠেছিস তুই? কারণ কি বলতো? নয়ন নিচে নামিয়ে সলজ্জ কণ্ঠে বলে, আমি কেন এত সুন্দরী হয়ে উঠেছি তোমার চোখে সেটা তুমিই জানো, আমি কি করে বলবো? বলে মুখ ঘুরিয়ে মৃদু হেসে রোমাঞ্চিত হয়ে ওঠে, সেটা আমি বলতে পারবো না তুই আজকে আমার চোখে এত কেন সুন্দরী হয়ে উঠেছিস, তবে অন্য দিনের থেকে তোকে আজকে অনেক আলাদা দেখাচ্ছে। তা কোথায় যাবি আজকে? ধীর পায়ে মধুসূদনের সাথে হাঁটতে হাঁটতে বলে শেফালি, চলোই না, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। এরপরে আর কোনো প্রশ্ন করে না মধুসূদন। শেফালির সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি হাত ধরে ফেলে বলে, তোর সাথে হাঁটতেও খুব ভালো লাগছে রে। সকাল থেকে মনটা ভারী হয়ে উঠছিল, ভাবছিলাম কোথাও ঘুরে আসলে ভালো হতো। বাড়িতে মনটা ঠিক ছিল না অনেকক্ষণ থেকে, তোর দেখা পেয়ে মনটা সত্যি ভালো হয়ে উঠল। শেফালির মনে গভীর আঁচড় লাগলো মধুসূদনের কথায়। মনের গভীরে একটা প্রশ্ন জেগে উঠল। সেই প্রশ্নটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে পড়ল, আচ্ছা মধুদা, একটা কথা বলবে সত্যি করে? রাস্তার মাঝে দাঁড়িয়ে মধুসূদন শেফালির দিকে মুখ করে বলে, বল না কি বলতে চাস। আজ তোর সব কথাই শুনবো কেন জানি না, আমার মন বলছে। শেফালি খানিকটা আন্দাজ করেছিল তার মধুদার মন আজকে অনেকটাই প্রসন্ন, তাই মনের কথাটা চেপে না রেখেই বলেই ফেললো, মধুদা, তুমি আমাকে ভালোবাসো তো? একদম মনের গভীর থেকে বলবে, কেবল মুখের ভাষায় প্রকট করো না। শেফালির কথায় তার দুহাত ধরে অপলক নয়নে খানিকক্ষণ চেয়ে রইল মধুসূদন। খানিকটা প্রকৃতস্থ হয়ে বলে, আজ হঠাৎ করে তোর মুখে এই প্রশ্ন? আমি যদি বলি ভালোবাসি না, তাহলে তোর মনের কি প্রতিক্রিয়া হবে? হয়তো তোর মন ভরে যাবে গ্লানিতে, হয়তো আমার উপর রেগে যাবি অনেকটাই, তাই না? শোন শেফালি, ভালোবাসা কি অতই সহজ, তাও আবার মন থেকে? তোর মন রক্ষার্থের জন্য আমি তোকে ভালোবাসি কথাটা বলতে পারবো না, তবে তুই আমার সব থেকে প্রিয় পাত্রী, আমার সব থেকে বড় বন্ধু, এটুকু স্বীকার করছি। মধুসূদনের কথায় শেফালির চোখ দুটো ছলছল হয়ে উঠল। মুখটা নিচু করে বলে, মধুদা, আসলে সে ছোটবেলা থেকে তোমাকে আমার জীবনের অহম স্থানে বসিয়েছি। আজ পর্যন্ত সেখানে অন্য কারোর প্রবেশ নিষেধ, তাই তোমার মুখ থেকে এমন কথা শোভা পায় না। মৃদু হেসে মধুসূদন শেফালির মুখটা দুহাতের তালুতে তুলে ধরে বলে, তুই একটি পাগলি মেয়ে, কিন্তু আমার অতি প্রিয়, হয়তো তুই এটা অনুভব করতে পারিসনি আজ পর্যন্ত। এই বয়সে তুই ভালোবাসার মানেটা কি করে বুঝলি? আমায় একটু বুঝিয়ে বল না, ভালোবাসা মানে কি জানিস? প্রকৃত ভালোবাসার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করতে পর্যন্ত পিছনে হাঁটে না সেই প্রেমিক যুগল। ভালোবাসা দুপক্ষের সমান হওয়া উচিত, তাই তোর মন রক্ষা করতে মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি আমি দিতে পারবো না, এতে তোর মন ভারাক্রান্ত হবে, এটাও আমি বুঝি, কিন্তু আমি যে নানান সমস্যায় জর্জরিত এটা তোকে বোঝালেও তুই বুঝবি না, এটাই আমার সব থেকে বড় দুঃখ। কথাটা শুনে অভিমানে মুখটা গম্ভীর হয়ে গেছিল শেফালির। ঠোঁট ফুলিয়ে অভিমানের স্বরে বলে, না গো মধুদা, আমি তো কিছুই বুঝি না, আমি যে এখনো ছোট্ট খুকিটি হয়ে আছি, তাই না?
বলেই কয়েক পা এগিয়ে যায় মধুকে ছেড়ে। শেফালির অভিমান ভাঙাতে কাছে এসে দুটো হাত ধরে বলে, তোর এই অভিমান ভরা মুখটা আরো সুন্দর লাগছে বুঝলি। বলেই শেফালির দু হাত ধরে কাছে টেনে আনার চেষ্টা করতেই আরো খানিকটা অভিমানী হয়ে বলে, থাক মধুদা, এমন ভাবে না মানালেও চলবে। যদি মানাতেই হয় তাহলে তোমার জীবনে চলার পথের সাথী করে নিও, তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো। শেফালির কথায় হেসে উঠে মধুসূদন বলে, আমিও তো চাই আমার চলার পথে তোর মতো সাথী সর্বদা থাকুক। তাহলে এত নাটক করো কেন আমায় নিয়ে? একটা মেয়ের মনের কথা বুঝতে পারো না? তোমাকে আমার জীবনের থেকেও বেশি চাই আপন করে নিতে। তোমার থেকে শুরু হয়ে তোমাতেই শেষ হতে চাই বুঝলে। বলেই মধুদাকে সজোরে জড়িয়ে ধরে নির্জন পথের মাঝে খানিকক্ষণ পরে দুজনে পৌঁছে গেছিল শেফালির স্কুলে। এই বছরই ছিল শেফালির শেষ স্কুল যাত্রা। মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হয়ে গেছিল, কিন্তু স্কুলের দিদিমণি থেকে সহপাঠী সকলেরই ইচ্ছায় স্কুলের শেষ সরস্বতী পূজায় উপস্থিত থাকাটা অত্যন্ত প্রয়োজন ছিল। আজকে আরো বিশেষ দিন উপলক্ষে মধুদাকে সাথে পেয়েছে। মধুসূদনের সাথে শেফালিকে দেখে সহপাঠীরা ঘিরে ধরে। নানান ঠাট্টায় সময় কাটানোর পরে পুজোর আয়োজনের দিকে নজরে পড়ে সকলের। সহপাঠীরা আগেই ধরেছিল পুজোর শেষে খাবার দাবারের পরে তাদের সকলকে নিয়ে ঘুরতে যেতে হবে এবং সেখানকার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে মধুসূদনকে। সহপাঠীদের আবদারে রীতিমতো সায় দিয়েছিল শেফালিও। পুজোর প্রসাদ গ্রহণের শেষে জনা পাঁচেক সহপাঠীকে সাথে নিয়ে পাশের গ্রামের মেলা দেখতে যায় মধুসূদন ও শেফালি। সেখানে সকলকে কিছু না কিছু উপহার দেয় মধুসূদন। সবার চোখের আড়াল হয়ে শেফালির জন্য একটি মূল্যবান উপহার কিনে লুকিয়ে রাখে। মধুসূদনের ইচ্ছা বাড়ি ফেরার পথে একান্তে সে উপহার শেফালি হাতে তুলে নেবে। সন্ধ্যার গোধূলি লগ্নের পরেই মেলা থেকে ফিরে চলে গ্রামের পথে সকলে। রাস্তায় একে একে সহপাঠীর বন্ধুরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলে থেকে যায় দুজনে। গ্রামে প্রবেশের আগেই ঘন অন্ধকার হয়ে গেছিল। মধুসূদনের হাত ধরে এগিয়ে চলেছিল শেফালি। এক নির্জন জায়গায় শেফালিকে দাঁড় করিয়ে বলে, তোর উপহারটা তো দেওয়াই হলো না। অন্ধকারী অবাক হয়ে তাকিয়ে থাকে খানিকক্ষণ শেফালি। কিছুটা ধাতস্থ হয়ে মৃদু হেসে বলে, আমার জন্য আবার কখন উপহার নিলে তুমি? আমি তো আশা করিনি আমার জন্য উপহার নিতে পারো বলে তুমি। তোর জন্য কোনো উপহার কিনবো না এটা ভাবলি কি করে? বলেই পকেট থেকে ছোট্ট একটি ভেলভেটে মোড়া প্যাকেট শেফালির হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা কেবলমাত্র তোর জন্য, তবে এটা এখন খুলবি না, বাড়িতে গিয়ে একান্তে খুলে দেখিস। ভেলভেটে মোড়া লাল প্যাকেটটার দিকে তাকিয়ে বলে শেফালি, কি আছে এতে? মনে হয় কোনো দামি জিনিস, ঠিক বলেছি তো? শেফালি ঠোঁটটা দুহাতে নাড়িয়ে দিয়ে বলে, মধুসূদন, তোর জন্য তুচ্ছ এই উপহার। বাড়ি গিয়ে খুলে দেখে যদি পছন্দ না হয় তখন গ্রহণ না করলেও করতে পারিস। ভেলভেটে মোড়া উপহারটি দুহাতে বুকের মাঝে আঁকড়ে ধরে বলে, তোমার দেওয়া যে কোনো উপহারই আমার কাছে মহামূল্যবান, সেটা কখনোই তুচ্ছ হতে পারে না। দুজনের মাঝে কথা শেষ হয় গ্রামে প্রবেশ করতেই। মধুসূদন বাড়িতে যাওয়ার আগে শেফালির হাতটা তার হাতের তালুতে নিয়ে সুদীর্ঘ একটি চুম্বন এঁকে যায় সেই সুন্দর হাতে। বাড়িতে এসেই বিছানায় বসে মধুদার দেওয়া উপহারটা খুলে ফেললেই প্যাকেটটা থেকে বেরিয়ে আসে দুটি পায়ের নুপুর। নুপুর দুটো হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরতেই মধুদার মুখশ্রীটা জলজল করে ভেসে ওঠে। মনে ভাবে, মধুদার ভালোবাসার উপহার, সে কি পারবে নিজের পায়ে পড়তে? কিন্তু নুপুর তো পায়েই শোভা পায়। তার সাথে মধুদা দেওয়া এই স্মৃতি বিজড়িত নুপুর সে কখনোই নিজের অঙ্গ থেকে আলাদা করবে না, শপথ নেয় মনে মনে। নুপুর দুটো পায়ে পড়ে ফেলে ততক্ষণে। খানিকটা হেঁটে ফেলে ঘরের ভিতরেই। নুপুরের রুনুঝুনু আওয়াজে মনটা অতিরিক্ত প্রসন্ন হয়ে ওঠে মধুদার উপরে। আবার মনে মনে ভাবে, মধুদা যতই মুখে ভালোবাসার অঙ্গীকার স্বীকার না করুক, কিন্তু সে সত্যি ভালোবাসে তাকে, না হলে এমন স্মৃতি ভরা উপহার কেউ দিতে পারে? ভালোবাসার মানুষ তার ভালোবাসাকেই দিতে পারে। রাতে বিছানায় শুয়ে তন্দ্রা দেবীর থেকে বহু দূরে ছিল শেফালি। চোখের সামনে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে আসছিল চলচ্চিত্রের মতো। মধুদার সাথে আজকের দিনটা তার জীবনে একটা মধুর স্মৃতি হয়ে থেকে যাবে, এমন ভাবনাতে কখন যে পূর্ব দিগন্তে সূর্য ওঠার রঙিন আভার প্রকাশ দেখতে পায়। সামনের জানালা দিয়ে ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে পড়ে। দেখে পাশে সোনু অকাতরে ঘুমের দেশে বিচরণে ব্যস্ত। শেফালির পরিবারে তার বাবার একমাত্র ভাই ছাড়া কেউ নেই। ভাইয়ের জন্ম দেওয়ার সময়ই মায়ের মৃত্যু হয়। সেই শোকে বাবা কেমন যেন হয়ে যায়।
বাড়ির সকল দায়িত্ব করে চলে নিস্তব্ধে। সকলের সাথে বার্তালাপ মেলামেশা বন্ধ করে দিয়েছিল মায়ের মৃত্যুর পরেই। মানুষটা যেন একটা মেশিন হয়ে গেছিল। মাঝে মাঝে বাবার দিকে তাকিয়ে মনটা ভারাক্রান্ত হয়ে উঠত শেফালির। মায়ের মৃত্যু সহজে মেনে নিতে পারেনি বাবা। তাকে অত্যন্ত স্নেহ করলেও সোনুই যে মায়ের মৃত্যুর জন্য দায়ী সেটা ভেবে তার দিক দিয়ে মুখ ফিরিয়েছিল বাবা। মায়ের যখন মৃত্যু হয় তখন খুব ছোট ছিল শেফালি, তবে অনেক কিছুই বুঝতো। সোনু তার থেকে 6 বছরের ছোট। অবুঝ শিশুটি কি করে বুঝবে তার মায়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করেছে তার পিতা। মায়ের মৃত্যুর পরে ভরচাজ বাড়ির অনুপমা দিদা শেফালিকে সস্নেহে কাছে টেনে নিয়েছিল। মা মরা সুন্দরী মেয়েটিকে আদরের যত্নে নিজের ভালোবাসার ছায়ায় রেখে প্রায় বলতো, আমার দাদু ভাইয়ের বউ করে তোকে এই বাড়িতেই নিয়ে আসবো সারা জীবনের জন্য। সেই ছোট্ট বয়সে লজ্জায় রাঙা হয়ে উঠত শেফালি। মধুদা তার থেকে প্রায় 10 বছরের বড়, তবুও সেই বয়স থেকেই মধুদাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছিল শেফালির। শেফালির সেই স্বপ্নকে উস্কে দিয়েছিল অনুপমা দিদা। শেফালি অনুপমা দেবীর থেকে শুনেছিল তাদের পরিবারের সকল কথা। ভট্টাচার্য পরিবারে 3 পুরুষ থেকে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি। অনুপমা দেবীর শ্বশুর শাশুড়ির একটি পুত্র সন্তান ছিল। অনুপমা দেবী নিজের গর্ভে ধারণ করেছিলেন 2টি পুত্র সন্তান। বড় সন্তান বিমলেন্দু ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিল। বড় হওয়ার পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে সেখান থেকে আর ফিরে আসেনি। সেখানেই থেকে গেছিল সারাটা জীবন। তার জীবনে সংসারের সুখ প্রাপ্ত হয়নি। বিমলেন্দু ছিল বৈজ্ঞানিক। খানিকটা বয়স বাড়ার সাথে সাথে কেমন যেন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। যে সংস্থার সাথে কাজ করতেন তারাই চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীকালে বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ না রাখার কারণে। পরবর্তীকালে বিমলেন্দুর বাড়ির সাথে সম্পর্ক ছিল না বলতেই হয়। ছোট ছেলে অমলেন্দু বাবার মতো হয়েছিল। বিষয় আশয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তুলে নিয়েছিল নিজের কাঁধে। উচ্চশিক্ষিত হয়েও গ্রামের পরিবেশে বেশি স্বচ্ছন্দ বোধ করত। অনুপমা দেবী এবং তার স্বামী মণি ভট্টাচার্য ছেলের জন্য পরমা সুন্দরী বউ নিয়ে এসেছিলেন। অনুপমা দেবীর চিরকালের ইচ্ছা ছিল কন্যা সন্তানের, কিন্তু সেই আশায় বুক বেঁধে থাকা সত্ত্বেও পূর্ণ হয়নি। অমলেন্দুর সুন্দরী পত্নীর গর্ভে এসেছিল পরপর 2টি পুত্র সন্তান, কিন্তু বিধাতার বিধান এমনই ছিল প্রথম পুত্র সন্তানটি বছর ঘোরার আগেই ভীষণ ম্যালেরিয়ার কবলে পড়ে মৃত্যুবরণ করে। পুরো পরিবার অত্যন্ত শোকাহত হয়েছিল। ঠিক তার 2 বছর পরে পুনরায় জন্ম নেয় ছোট্ট পুত্র সন্তানটি। পরিবারের একমাত্র পুত্র সন্তান থেকে যাওয়ায় তার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছিল। সর্বদা চোখে চোখে রাখতেন সকলেই। ছোট থেকেই অপূর্ব সুন্দর চেহারা ছিল বলে মণি ভট্টাচার্য নামকরণ করেছিলেন মধুসূদন বলে। অনুপমা দেবীর পরিবারে কোনো কন্যা সন্তান না হওয়াতে সর্বদা দুঃখী থাকতেন তিনি। স্বামী মণিময় ভট্টাচার্য বুঝিয়েছিলেন অনুপমা দেবীকে, দুঃখ করো না প্রিয়ে, আমাদের বংশে অতীতের অভিশাপ এখনো পর্যন্ত প্রতিফলিত হয়ে চলেছে হয়তো, তাই তার প্রভাব বিস্তার করে চলেছে। আমি যতদূর জানি অতীতে কন্যা সন্তান যখনই হতো তখনই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো আতুর থেকেই। সেই অভিশপ্ত দিনগুলোর প্রভাব চিরকাল আমাদের পরিবারে ছিল এবং থাকবে। মনকে সান্ত্বনা দাও, এটাই ভবিতব্য বলে ভেবে নিও। তাই হয়তো আমাদেরও সন্তানের কোনো কন্যা সন্তান হয়নি। অভিশাপ কাউকে ছাড়ে না, এটা মনে রেখো। পূর্বপুরুষের অভিশাপগুলো তার বংশধরদের জীবনে নানা রকম সমস্যা হয়ে দেখা দেয়। ভট্টাচার্য পরিবারে নয়নের মণি ছিল মধুসূদন। তখন থেকে অনুপমা দেবীর পরিবারের সাথে শেফালির মায়ের একটা মধুর সম্পর্ক ছিল। কারণটা যথেষ্ট ছিল দুজনের বাপের বাড়ি একই গ্রামে থাকার একটা বড় কারণ। অনুপমা দেবীর বাপের বাড়ির কাছেই ছিল শেফালির মায়ের বাপের বাড়ি। যদিও সম্পর্কটা অনুপমা দেবীর মাধ্যমে ঠিক হয়েছিল, 2টি পরিবারের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। বাপের বাড়ি এক জায়গায় হওয়াতে সম্পর্কটা আরো দৃঢ় হয়েছিল। যখন শেফালি জন্ম হয় তখন থেকে অনুপমা দেবীর মায়া পড়ে গেছিল ছোট্ট কন্যা সন্তানটির উপরে। খুব ছোটটি থেকেই প্রায় ছুটে যেত অনুপমা দেবী শেফালিদের বাড়ি। কখনো তার মায়ের থেকে নিজের কাছে নিয়ে আসতো ছোট্ট শেফালিকে। ছোট থেকে শেফালি 2টি পরিবারের আদর যত্ন পেয়ে মানুষ হয়ে উঠছিল। আর যখন শেফালির মায়ের মৃত্যু হয় তখন থেকেই নাবালিকা সুন্দরী মা মরা মেয়েটির দুঃখে দুঃখী হয়ে আদরে নিজের কোলে টেনে নিয়েছিলেন। তখন থেকে শেফালি অনুপমা দেবীর পরিবারের একজন হয়ে উঠেছিল। খুব সাধারণ পরিবারের মেয়েটিকে আপন করে নিয়েছিলেন অনুপমা দেবী এবং তার স্বামী মণি ভট্টাচার্য। দিন যত বয়ে চলেছিল শেফালি রূপে গুণে অনন্যা হয়ে উঠছিল। আর তাতেই অনুপমা দেবীর স্বপ্ন ছিল শেফালিকে সারা জীবনের জন্য বেঁধে রাখার তার পাশে। কিন্তু অদৃষ্টের ইঙ্গিত হয়তো তারা কেউই টের পায়নি সেই সময়।
ঈশ্বর উপর থেকে মুচকি হেসেছিলেন অনুপমা দেবীর স্বপ্নের ভবিষ্যৎ কল্পনায়। শেফালির যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন অনুপমা দেবী। পড়াশোনা থেকে পোশাক পরিচ্ছদ কোনো কিছুরই অভাব রাখেননি তিনি। তিনি যে স্বপ্ন দেখেছিলেন শেফালিকে পুত্রবধূ করে সারা জীবন আগলে রাখার। সময়ের সাথে শেফালি বেড়ে ওঠার সময়ে মধুসূদন উচ্চশিক্ষার জন্য শহরে যায়। ২৬ বছর বয়সে আইসিএস পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের অপেক্ষায় গ্রামে এসে কিছুদিন থেকে গেছিল। তখন ষোড়শী শেফালিকে দেখে মুগ্ধ হয়ে গেছিল সে। মধুসূদন নিজের কল্পনার থেকে অতিরিক্ত পেয়েছিল শেফালিকে। শেফালির রূপে গুণে তার ব্যবহারে আকৃষ্ট না হয়ে পারেনি, কিন্তু এখানেই মধুসূদনের একটা বড় বিড়ম্বনা ছিল, যেটা শেফালির সম্মুখে প্রকাশ করার সাহস জোগাতে পারেনি সে। স্পষ্ট ভাষায় শেফালিকে জানাতে পারেনি তার বিড়ম্বনার কথা। মধুসূদন এটাও জানতো তাদের পুরো পরিবার শেফালিকে আগামী ভবিষ্যতে পুত্রবধূভাবে মেনে নিয়ে বসে আছে। নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করার সাহস দেখানোর থেকে বহু দূরে ছিল মধুসূদন। তার জীবনের সব থেকে বড় বিড়ম্বনা ছিল আরিয়া। উচ্চশিক্ষার সময় মহাবিশ্ববিদ্যালয়ে আরিয়ার সাথে পরিচয় হয়েছিল তার। আরিয়াকে মন থেকে গ্রহণ করেছিল। আরিয়া শেফালির মতো এতটা সুন্দরী না হলেও আরিয়ার অভিব্যক্তির কাছে ঝুঁকেছিল তার অস্তিত্ব। এখানেই তার জীবনের দ্বন্দ্ব শুরু হয়েছিল। একদিকে অপরূপ রূপের সম্ভার, অন্যদিকে শিক্ষার প্রাচুর্য। দুয়ের সামঞ্জস্যের তুলনা করতে অক্ষম হয়েছিল সে। একদিকে রূপ এবং মাধুর্যের আকর্ষণ যেমন ছিল, তেমনি অন্যদিকে ছিল শিক্ষা এবং বুদ্ধির আকর্ষণ। দুয়ের স্বয়ংবরে তার হৃদয়ে ভূমিকম্পের সৃষ্টি করেছিল। কাকে ছেড়ে কাকে বেছে নেবে জীবনের চলার পথে? জীবন সাথে নির্বাচন করাটা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। দুটো মেয়েই তাকে ভালোবাসতো প্রাণ দিয়ে। এখানেই মধুসূদনের সামনে কঠিন বাস্তবের দ্বন্দ্ব এসে দাঁড়িয়েছিল। না পারছিল অপরূপ রূপের মোহ ত্যাগ করতে, না পারছিল শিক্ষা এবং বুদ্ধিমত্তাকে ত্যাগ করতে। এমন অবস্থায় মধুসূদন পিষ্ট হয়ে যাচ্ছিল জীবনের সাথী নির্বাচনের সিদ্ধান্তের পথে। অবশেষে জয় হয়েছিল শিক্ষার, জয় হয়েছিল বুদ্ধিমত্তার, জয় হয়েছিল আধুনিকতার। মধুসূদনের জীবনের সব থেকে বড় কঠিন পরীক্ষা এটাই ছিল। মধুসূদন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেফালি হয়েছিল তার জীবনের থেকে বার্তা। শেফালিকে ত্যাগ করতে হয়েছিল তাকে, কিন্তু শেফালির জীবনের প্রতিটি মুহূর্ত মধুসূদনকে নিয়েই থেকে গেছিল। অনুপমা দেবীর কনিষ্ঠ এবং একমাত্র সন্তান অমলেন্দুর অত্যন্ত শখ ছিল গাড়ির। সময় পেলে প্রিয় জীবন সাথীকে পাশে বসিয়ে দূর দূরান্তে ছুটে যেত তার শখের বাহনটি নিয়ে। অমলেন্দুর গাড়ির প্রতি আকর্ষণ ছিল মাত্রাতিরিক্ত। তার জন্য বেশ কয়েকটি দেশি বিদেশি গাড়িও রেখেছিল সে। মধুসূদনের আরিয়ার প্রতি ভালোবাসা এবং তার সিদ্ধান্তের ব্যাপারটা যেদিন শুনেছিল, সেদিন থেকে মনটা অতিরিক্ত খারাপ হয়ে উঠেছিল। মা বাবার সিদ্ধান্ত ছিল শেফালিকে পুত্রবধূ করে আনার। তাদের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছিলেন স্বামী স্ত্রী উভয়েই, কিন্তু নিজের সন্তানের বিরূপ আচরণের খবরটা যেদিন এসেছিল বাড়িতে, সেই দিনই অত্যন্ত মন খারাপ নিয়ে সহধর্মিণীকে গাড়িতে বসিয়ে দূরপাল্লার যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সেই যাত্রা সম্পূর্ণ হয়নি। রাস্তাতেই এক ভীষণ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় বয়সের আগেই। পুত্র এবং পুত্রবধূর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মণি ভট্টাচার্য এবং অনুপমা দেবী। গ্রামের ভট্টাচার্য পরিবারে অদিনেই শোকের ছায়া ঘিরে গেছিল। তার ফলস্বরূপ মণি ভট্টাচার্য শয্যায় পড়ে যান। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরেই। অনুপমা দেবী শক্ত হাতেই হাল ধরতে চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দিন বাঁচাতে পারেননি তার স্বামীকে। একদিন পুত্রের শোকেই প্রাণ যায় মণি ভট্টাচার্যের। পিতামহ মণিময় ভট্টাচার্যের নিধনের আগেই মধুসূদন পরিবারের অনুমতি না নিয়েই আরিয়াকে জীবন সাথী করে বিদেশে গমন করে। মধুসূদন জানতো এই সিদ্ধান্ত তার পরিবার মেনে নেবে না, তাই এক প্রকার লুকিয়ে দেশে ছেড়েছিল মধুসূদন আর আরিয়া। পিতামহর মৃত্যুর সংবাদ তার কানে পৌঁছায়নি, কিন্তু নাতির দেশ ছাড়ার সংবাদ পৌঁছে গেছিল অনুপমা দেবীর কাছে। এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখা অসম্ভব হয়ে গেছিল তার পক্ষে। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে একমাত্র বংশধরের দেশ ত্যাগের সংবাদে বিচলিত হয়ে উঠেছিলেন। অনুপমা দেবীর সম্মুখে আরও একটি শঙ্কিত মুহূর্ত অপেক্ষা করছিল তার অজান্তে। মধুসূদনের দেশ ত্যাগের সংবাদ লুকিয়ে রাখতে পারেনি শেফালির কাছে। মণি ভট্টাচার্যের মৃত্যুর পরেই আগুনের স্ফুলিঙ্গের মতো মধুসূদনের খবরটি রটে যায় গ্রামে। সেই খবর পৌঁছে যেতে দেরি হয়নি শেফালির কানে। তার চারদিকে অন্ধকার ছেয়ে গেছিল সেই মুহূর্তে। জীবনে বাঁচার আশা সম্পূর্ণ ত্যাগ করেছিল মেয়েটি। তিনবার আত্মহননের পথ বেছে নিয়েছিল। সময় মতো উদ্ধার না করতে পারলে হয়তো শেফালিকে বাঁচানো যেত না। শেফালির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর পরেই অনুপমা দেবী তাকে আর চোখের আড়াল করেনি।
সর্বদা নিজের কাছেই রেখে দিয়েছিলেন। শেফালি ছাড়া তার জীবনেও কেউ অবশিষ্ট ছিল না। তারপরে বিশাল অট্টালিকায় শেফালিকে নিয়েই বসবাস করতে শুরু করেন তিনি সবকিছু ভুলে শেফালিকে আপন করে নিয়ে তার দুঃখে দুঃখী হয়ে আগলে রেখেছিলেন সর্বস্ব দিয়ে। তারপরে সময় কেটে গিয়েছিল নদীর স্রোতের মতো। দেখতে দেখতে শেফালি হয়ে উঠেছিল ২৬ বছরের যুবতী। অনুপমা দেবী বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে উঠেছিলেন। তার সাথে যোগ হয়েছিল বার্ধক্যজনিত নানান ব্যাধি। এই কয়েক বছরে অসংখ্যবার শেফালিকে বুঝিয়েছিলেন তিনি, সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু কর। প্রতিবারই শেফালির একটাই উত্তর, দিদা, জীবন শুরু করার আগেই তো শেষ হয়ে গেছিল। নতুন করে জীবন শুরু করার আর কি কিছু মানে আছে? এখন শুধু প্রাণটাই অবশিষ্ট আছে, হয়তো কোনোদিন সেটাও থাকবে না। তবে তোমার কথা মতো অন্য কোনো পুরুষের সাথে আমি এক মুহূর্ত কাটাতে পারবো না, এটাই আমার অহং সিদ্ধান্ত। তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই নিয়ে আমাকে আর অনুরোধ করো না। আমি পারবো না তোমার কথা মতো বাঁচতে। যে কয়েক বছর আমার ভালোবাসা আমার সাথে ছিল, সেটুকু স্মৃতি নিয়েই কাটিয়ে দেব জীবনের শেষ মুহূর্তটুকু। পেরিয়ে যায় আরো বছর সাথে। অনুপমা দেবী শয্যাশায়ী। প্রতিটা মুহূর্তে আশঙ্কিত হয়ে ওঠে শেফালি, হয়তো যে কোনো দিন তার দিদা তার থেকে বিদায় নিয়ে না ফেরার দেশে চলে যাবে। সেই চিন্তায় এক মুহূর্তের জন্য অনুপমা দেবীর কাছ থেকে আলাদা হতে পারে না। বয়সের ভারে খানিকটা মানসিক অব্যবস্থার জন্য শেফালির সৌন্দর্য পশ্চিম গগনে সূর্যাস্তের পথে হাঁটতে চলেছিল। শরীরে সামান্য স্থূলতা দেখা দিয়েছিল। মুখশ্রীর বলিরেখাগুলো হালকা হালকা দেখা দিতে শুরু করেছিল। সারা জীবনের মানসিক অশান্তির সাথে একমাত্র সাহারা অনুপমা দেবী, সেও বর্তমান মৃত্যু পথগামী। কেমন করে এই বিশাল দায়িত্ব একলা হাতে সামলাতে পারবে সে? প্রত্যহ ডাক্তার, নার্স এবং আয়ার সেবা যত্নে থাকলেও তার নজরের সামনে ছিল সর্বক্ষণ তার দিদা। কিছুদিন আগেই অনুপমা দেবী তার পারিবারিক অ্যাডভোকেটকে ডেকে উইল করিয়েছিলেন। অনুপমা দেবীর যাবতীয় সম্পত্তি তার মৃত্যুর পরে একমাত্র কন্যাস্বরূপ নাতনি শেফালিকে যেন হস্তান্তর করা হয়। যেহেতু তার রক্তের সম্পর্কে বর্তমান কেউ জীবিত নেই, যারা আছে তারা থেকেও নেই তার পাশে, তার জন্য তিনি শেফালিকে তার সর্বস্ব দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আরো মাস কয়েক ব্যতীত হয়ে গেছে। অনুপমা দেবীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। উল্টে যত দিন যায় ততই বিছানার সাথে মিশে যেতে থাকে। মাঝে মাঝে প্রিয় নাতনির সাথে অনেক কষ্টে কিছুক্ষণ অতীতের স্মৃতিচারণ করে হাঁপিয়ে ওঠেন। তখন শেফালি বাধা দিয়ে বলে, কেন কষ্টগুলোকে আবার ডেকে আনছো? যেগুলো ভাবলে তোমার কষ্ট হয় সেগুলো কেন মনে আনছো বলতে পারো? তোমার কষ্ট দেখে আমি নিজেই সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই কেবল আমার প্রার্থনা। শেফালির কথা শুনে নিজের শরীরের কষ্ট ভুলে হাতটা বাড়িয়ে আদর করতে করতে বলে, ওরে আমার পাগলি মেয়ে, আমার কষ্টে তুই কষ্ট পাচ্ছিস? তোর নিজের যে পাহাড় প্রমাণ দুঃখ কষ্ট, আমার কাছে কি করে সেগুলো লুকাবি? অনুপমা দেবীর কথা শুনে দু নয়নে অশ্রু ভরে ওঠে শেফালির। গলাটা ভারী হয়ে ওঠে মুহূর্তেই। অনেক কষ্টে বলে, দিদা, বারবার কেন ওই কথাই টেনে আনছো বলো তো? তুমি এবার ঘুমাতে চেষ্টা করো, আমি তোমার মাথায় বিলি করে দিচ্ছি। চোখটা বুজে থাকো, কিছুক্ষণেই ঘুম এসে যাবে। হঠাৎ একদিন সন্ধ্যায় ভট্টাচার্যদের অট্টালিকার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। শেফালি তখন অনুপমা দেবীর শিয়রে অপেক্ষারত। সামনে ডাক্তার এবং নার্স অনুপমা দেবীকে পরীক্ষা করে চলেছে। ঠিক সেই সময় গাড়িটি এসে দাঁড়ায় এবং গাড়ি থেকে নেমে আসে এক মধ্যবয়সী ব্যক্তি। গাড়ি থেকে নামার সময় তাকে দেখে গ্রামের অনেকেই চমকে উঠেছিল। সাহস করে কেউ পাশে আসতে পারেনি। ভট্টাচার্য মহলে দারোয়ান থমকে দাঁড়িয়ে যায় আগন্তুককে দেখে। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ব্যক্তিটিকে দেখে। দু চোখ মুলে আতঙ্কিত হয়ে বড় বড় চোখে ভূত দেখার মতো কয়েক পা পিছিয়ে যায়। অবশেষে খানিকক্ষণ পরে ব্যক্তিটিকে চিনতে পেরে সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে দারোয়ানের চোখে নানান প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নিজের মনে রেখেই আগন্তুকের সামনে এসে উচ্ছ্বাসের স্বরে বলে, ছোড় দাদা বাবু, আপনি কোথায় ছিলেন আপনি এত বছর? নিজের হাতটা তুলে থামিয়ে দেয় ব্যক্তিটি। তখনও দারোয়ান নিরীক্ষণ করে যায়। সেদিনের সুপুরুষ চেহারার ছোড় দাদা বাবুর প্রেতাত্মা যেন তার সামনে দাঁড়িয়ে। প্রকৃত বয়সের তুলনায় অনেক বৃদ্ধ হয়ে গেছে ছোড় দাদা বাবু। আর এ কি চেহারা হয়েছে ছোড় দাদা বাবুর? দারোয়ানের মনে ঝড় ওঠে। ভয়ে ভয়ে প্রশ্ন করে, এ কি চেহারা হয়েছে আপনার ছোড় দাদা বাবু? আমি যে ভয় পেয়ে গেছিলাম প্রথম দেখাতেই। উস্কো খুস্কো মাথার চুল, পরনের পোশাক শত মলিন, মেরুদণ্ড খানিকটা ঝুঁকে পড়ায় সামনের দিকে ঝুঁকে হাঁটতে বাধ্য হচ্ছে। দারোয়ান উৎকণ্ঠায় বলে ওঠে, আপনার শরীর তো ভেঙে পড়েছে যথারীতি। এমন কেন অবস্থা আপনার? দারোয়ানকে পুনরায় থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে আগন্তুক, পুরো মহলটায় এত অন্ধকার কেন? বাতি জ্বালানোর সময় হয়নি বুঝি? আগন্তুকের কথায় দারোয়ান কিছু বলতে যাওয়ার আগেই পুনরায় বা হাতটি তুলে বলে, আহ থামো,
কোথায় গেছে বাড়ির মানুষজন? দাদু ঠাম্মা কোথায়? এই প্রশ্নের জবাব দারোয়ান না দিয়ে থাকতে পারে না। ব্যথিত কণ্ঠে বলে ওঠে, ছোটদাদা বাবু, আপনি দীর্ঘ কয়েক বছর অনুপস্থিত থাকায় অনেক কিছু পাল্টে গেছে। বড় কর্তার ইহজগতে নেই, মা ঠাকুরার মৃত্যু শয্যায়। ওই যে তৃতীয় তলার পেছনের দিকের ঘরটাতে বাতি জ্বলছে, ওইখানেই চলে যান সাবধানে, সবকিছুর উত্তর পেয়ে যাবেন। চলুন, আপনাকে আমি আলো দেখিয়ে ওই পর্যন্ত নিয়ে যাই। দারোয়ানের পেছনে এসেছিল হারিকেন ল্যাম্পের আলোয়। পুরো মহলটা ঘুটঘুটে অন্ধকার ছিল। দারোয়ান যদি বাতি না দেখাতো তাহলে আগন্তুকের চেনা জানা অট্টালিকাটায় পৌঁছে যাওয়া অসম্ভব ছিল। দারোয়ান অনুভব করছিল তৃতীয় তল পর্যন্ত পৌঁছাতে রীতিমতো হাঁপাতে শুরু করেছিল ছোড় দাদা বাবু। হারিকেন ল্যাম্পের আলো দেখাতে দেখাতে দারোয়ান বলছিল, সাবধানে আসুন একটু, পা ফেলে ফেলে। তৃতীয় মহলের আলোকিত ঘরটির সামনে এসে দারোয়ান বলে, ছোড় দাদা বাবু, এবার আপনি ঘরের ভিতরে যান। মা ঠাকুরার মৃত্যুশয্যায় আছেন, ডাক্তার নার্স দিদিরাও ওখানে উপস্থিত। আমি চললাম সদরে। অনুপমা দেবীর মাথার কাছে বসেছিল শেফালি। ডাক্তার কিছুক্ষণ আগেই সবকিছু পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখছিলেন। পাশে নার্স দাঁড়িয়েছিল। ঠিক এমন সময় ঘরে দরজা ঠেলে যে প্রবেশ করলো তাকে দেখেই শেফালি চমকে উঠে। মুখ ভর্তি কাঁচা পাকা ঘন দাড়িতে আবর্ত মুখমণ্ডল, অযত্নে অবহেলায় মাথার চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ দুটো কোঠরে বসে গেছে, সেই চোখে অসংখ্য যন্ত্রণা। হতশ্রী পোশাক পরিচ্ছদ, একে এসে দাঁড়ালো আজ তার সম্মুখে। শেফালির শির দ্বারা সোজা হয়ে ওঠে মুহূর্তে, কাকে দেখলাম? এ তো মানুষটার প্রেত বললেও ভুল হবে না। এত বছর পরে প্রথম দেখাতেই সেদিনের পুরনো মানুষটাকে আজ আবার নতুন করে দেখে চিনতে ভুল হয়নি তার এতটুকু। হাজারো প্রশ্নের ভিড় একত্রে এসে জমা হয় শেফালির হৃদয়ে। এত বছর পরে এমন অবস্থায় কেন এসেছেন ছোড়দা? না, এত বছর পরে প্রথম দেখাতেও চিনতে ভুল হয়নি মানুষটাকে। হ্যাঁ, মধুসূদনই বটে, কিন্তু এমন অবস্থায় কেন মানুষটার? এমন অবস্থা তো হওয়ার কোনো প্রশ্নই ছিল না। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে উড়ে গেছিল যে বিদেশে ভালো থাকার জন্য, কিন্তু তার প্রতিচ্ছবি জানান দিচ্ছে সে ভালো নেই। ভালো না থাকার কারণটা শেফালির জানা নেই। এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল তার কাছে। তার অফুরন্ত ভালোবাসাকে পরিত্যাগ করে চোরের মতো লুকিয়ে যে মানুষটা গ্রাম ছেড়েছিল, আজ হঠাৎ এত বছর পরে কিসের আশায় ফিরে এসেছে? নিজের সম্পত্তির আশায়, না ঠাকমার অনুভূতির টানে, না তার অতীতের ভালোবাসার টানে? প্রশ্নগুলো মনের মধ্যে থেকে যায় শেফালির। ঘরের মধ্যে প্রবেশ করে শয্যাশায়ী অনুপমা দেবীর বিছানার কাছে এগিয়ে যায় মধুসূদন। খানিকক্ষণ ঠাকুমার কাছে তাকিয়ে থেকে নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার দুই চোখ দিয়ে। বিছানার একপাশে বসে ঠাকুরমার হাতটা নিজের হাতে নিয়ে অস্পষ্ট আওয়াজে বলে, ঠাম্মা, এমনভাবে তোমায় দেখবো বলে তো ভাবিনি। একটুখানি নয়ন মেলে তাকাও, তোমার অপরাধী তোমার সামনে বসে আছে। বলেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মধুসূদন। রক্তের সম্পর্কের স্পর্শে কি জাদু ছিল সেটা তিনিই বোঝেন। যে মানুষটা 3 দিন থেকে চোখ বন্ধ করে শুয়েছিলেন, সেই চোখ দুটো হঠাৎ খুলে যায়। সামনে বসে থাকা ব্যক্তিটিকে চিনতে না পারার ভান করে বলেন, কে তুমি বাছা? তোমার স্পর্শে আমার শরীর কেন বিচলিত হয়ে উঠল? যদিও অনুপমা দেবী কথাগুলো বলেছিল অত্যন্ত ক্ষীণ আওয়াজে, সামান্য কয়েকটি কথা বলেই হাঁপাতে শুরু করেন তিনি। অনুপমা দেবীর অবস্থা দেখে শিউরে বসে থাকা শেফালির হাত দুটো এগিয়ে এসে তার দিম্মার বুকে আদর করতে করতে বলে, কথা কম বলো দিম্মা, তোমার যে খুব কষ্ট হচ্ছে সেটা আমি বুঝি। যিনি তোমায় স্পর্শ করেছেন তিনি তোমার রক্তের সম্পর্কের নাতি। তোমায় অসহায় অবস্থায় ফেলে তিনি পালিয়ে গেছিলেন। এত বছর পরে আবার কেন ফিরে এসেছেন তিনিই জানেন। আমি কেবল তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তাই কথা বলতে বারণ করছি। কথা বললে তোমার শ্বাস ফুলে উঠছে, এটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। তোমার রক্তের সম্পর্কের যে মানুষটা তোমার কাছে বসে আছে, সে মানুষটা তোমার কষ্টের অনুভূতির থেকে বহু দূরে। হয়তো তিনি এসেছেন নিজের সম্পত্তির হিসাব নিকাশ করতে, তোমার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য আসেনি বলেই আমার ধারণা। অনুপমা দেবী শেফালির কথাগুলো শুনে চোখ দুটো উপরে তুলে শেফালির মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই চোখে ছিল অফুরন্ত যন্ত্রণা। সেই চোখের ভাষা পড়তে জানত শেফালি। সেই চোখের প্রতিটি অভিব্যক্তি পড়তে শিখে গেছিল এতদিনে। তার দিদার এত বছরের অভিমান, এত বছরের কষ্ট যন্ত্রণাগুলো সেই একমাত্র অনুভব করতে শিখে গেছিল। তাই চোখের ইশারায় চুপ থাকার অনুরোধ জানায়।
ঠাকমার কাছে বসে থাকার সময় শেফালির কথাগুলো চোখ মেলে শুনে যাচ্ছিল মধুসূদন। হৃদয়ের ভেতরে বিষাক্ত তীরের মতন এসে বিঁধেছিল ক্রমাগত। সেই বিষাক্ত তীরের বাণীতে চুরমার হয়ে যাচ্ছিল তার বিবেক। অপলক নয়নে তাকিয়ে দেখছিল আর ভাবছিল, সেদিনের ষোড়শী আজ পূর্ণ বয়স্ক নারী। শরীরটা কিছুটা ভারী হলেও মুখে লাবণ্য এখনো অটুট, তবে সেদিনের তুলনায় আজ তার আওয়াজ যথেষ্ট সংযত। সাথে তার ভারী কৃপণের কথাগুলো কতটা তাৎপর্য বুঝতে অসুবিধা হয় না মধুসূদনের। সামান্য নীরব থেকে শেফালির তিক্ত বাণীগুলোর উত্তরে কেবল দুহাত জড়ো করে প্রার্থনার মুদ্রায় এটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি তোমারও অপরাধী, আমি তোমার প্রতি অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হতে আসিনি। এই গ্রামে ফিরে আসা ছাড়া আমার উপায় ছিল না। আমার অবর্তমানে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমি আশা করিনি, তাই আমি এই গ্রামের, এই পরিবারের, আমার পুরনো ভালোবাসার কাছে আমি অপরাধী। আমার শাস্তি পাওয়া অনিবার্য। মধুসূদনের চোখের ভাষা সজল হয়ে ওঠা নয়ন দুটি দেখে তার মনের পরিভাষা বুঝতে অসুবিধা হয় না শেফালির। তাই কিছু বলার ইচ্ছা না থাকলেও অতিরিক্ত অভিমানে বলে ওঠে, আমি এই পরিবারের আগন্তুক মাত্র, অতিথি বললেও যথেষ্ট। আপনি এই পরিবারের সন্তান, আপনাকে শাস্তি দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনার জীবনে কোনোদিন কোনো ভালোবাসা আসেনি, যদিও এসেও থাকে কোনো এক ভুল পথে, সেটাও হয়তো আমার অজান্তে। তাই নিশ্চিন্তে থাকতে পারেন, অন্তত আমার থেকে শাস্তি পাওয়ার আশায়। আর অপেক্ষা করতে পারে না সেখানে বসে। কথাগুলো বলতে বলতে চোখ দুটো ভিজে উঠছিল প্রবল অশ্রুর বন্যায়। তার দিদার মাথার সামনে থেকে উঠে শাড়ির আঁচলে চোখ দুটো মুছতে মুছতে ঘরের বাইরে দৌড়ে যায়। ঘরের বাইরে এসে দুহাতে বুক চেপে কান্নায় ভেঙে পড়ে শেফালি। তার নয়নের অশ্রুর বন্যার সাথে ভেসে যায় এতদিনের অভিমান, এতদিনের জমে থাকা হৃদয়ের যন্ত্রণাগুলো ভেঙে চুরমার হতে শুরু করে। মনের মধ্যে কেবল একটাই প্রশ্ন, এতদিন তো ভুলেই ছিলাম। মনের কোণে সামান্য একটু ক্ষত সেটুকু জমা হয়েছিল যেগুলো, সেগুলো মিটে যেত সময়ের সাথে সাথে। আজ আবার এত বছর পরে কেন এলে তুমি আমার পুরনো ক্ষতগুলোকে তাজা করে দিতে? হৃদয়ের রক্তক্ষরণ আবার কেন তাজা করে দিলে বলতে পারো? না, নেই সে উত্তর তোমার কাছে। তোমার প্রতিবিম্বই বলে দিচ্ছে তুমি নিজেই অসুস্থ। এর উত্তর আমি চাইব না কোনোদিনও, এটাই আমার প্রতিজ্ঞা। ঘরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা অনুভব করে শেফালি। একরাশ অভিমান গলার কাছে এসে আটকে যায়। সেখান থেকে উৎপত্তি হয় যন্ত্রণার। কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিল, সময়ের খেয়াল ছিল না তার। হঠাৎ ঘরের ভেতর থেকে আয়ামাসির আওয়াজে চমকে ওঠে। ঘরের ভেতর থেকে আয়ামাসি চিৎকার করে উঠেছিল, দিদি তুমি কোথায় আছো? শীঘ্রই এসো, দিদা তোমাকেই বোধহয় খুঁজছে। চমকে উঠে তাড়াতাড়ি নিজের চোখ দুটো মুছে আবার ঘরে প্রবেশ করতেই দেখে অনুপমা দেবীর চোখ দুটো বিভ্রান্তের মতো ঘরের চারদিকে খুঁজে বেড়াচ্ছে কাউকে। কাকে খুঁজছে সেই চোখ দুটো বুঝতে অসুবিধা হয় না শেফালির। পাশে বসেছিল মধুসূদন। চারদিকে দৃষ্টি গেলেও সে দৃষ্টিতে ছিল না কোনো অনুকম্পা। সে দৃষ্টি কেবল খুঁজে বেড়াচ্ছিল তাকেই, যে এতদিন তাকে সামলে এসেছে সযত্নে, যাকে বিনা অচল ছিল এতদিন। তিনি শেষ মুহূর্তে তাকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে উঠেছিলেন। ঘরের দরজা ঠেলে দিদার কাছে এসে বসতেই অত্যন্ত যন্ত্রণাদায়ক বেদনা মিশ্রিত অত্যন্ত অস্পষ্ট আওয়াজে বলতে চেষ্টা করেন, কোথায় চলে গেছিলি মা আমাকে ছেড়ে? এমন করে কোথাও যাসনে? আমি যে আর কিছুক্ষণের অতিথি। স্তম্ভিত হয়ে যায় শেফালি। দিদার করুণ অবস্থা দেখে বুঝতে পারে অসহায়ভাবে তাকে খুঁজে বেড়াচ্ছিল এতক্ষণ। নিজের বুকের যন্ত্রণাগুলো চেপে ম্লান হেসে দিদার মুখে আঙুল দিয়ে বলে, এই তো আমি তোমার কাছেই আছি। তোমাকে ছেড়ে আমার যে কোথাও যাওয়ার রাস্তা নেই। এমন করে বলো না, তোমার যে ভীষণ কষ্ট হচ্ছে। শেফালির কথা অধুরা রেখে অনুপমা দেবী কেমন করেই পুনরায় বলে, আমার একটি অনুরোধ রাখবি মা? দিদার হাত দুখানি নিজের হাতের মধ্যে নিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে শেফালি, আদেশ করো দিদা, অনুরোধ নয়, কি বলতে চাও আমায়? শেফালির হাতের ভিতরে নিজের দুটি হাত রেখেই বলেন, আমি চলে যাওয়ার পরে আমার মুখাগ্নি তুই করিস। আমার পারলৌকিক ক্রিয়াকর্মের দায়িত্ব তোর উপরেই ছেড়ে গেলাম, এটাই আমার শেষ অনুরোধ। আর একটা কথা বলে গেলাম, তুই যে বড্ড একা হয়ে যাবি,
তাই ভেবেচিন্তে দেখিস, নতুন করে যদি বাঁচতে পারিস সবকিছু ভুলে। কথাগুলো বলতে বলতে অনুপমার দেবীর হাত দুটো শক্ত হয়ে ওঠে। গলার ভেতরের ঘর ঘরে আওয়াজটা ক্রমশ বৃদ্ধি পায়। চোখ দৃষ্টি তখনও শেফালির মুখের দিকে। শেফালি অনুভব করে দিদার শরীর ক্রমশ জড় পদার্থে পরিণত হয়ে চলেছে। হাতের তালু ক্রমশ শীতল হয়ে ওঠাতে ভয়ে চিৎকার করে ওঠে। আতঙ্কিত হয়ে ডাক্তার বাবু, দেখুন দিদা কেমন করছে। হাতটা ক্রমশ হিমশীতল হয়ে উঠেছে, একটু তাড়াতাড়ি দেখুন ডাক্তার বাবু। ততক্ষণে ডাক্তার নার্স দুজনেই পাশে এসে দাঁড়িয়েছিল। ডাক্তার দিদার হাতে নার্ভ পরীক্ষা করতে মুখটা কঠিন হয়ে ওঠে। শেফালি লক্ষ্য করে ডাক্তারের কঠিন হয়ে ওঠা মুখের প্রতিচ্ছবি। ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল ডাক্তারের মুখটা। এদিকে দিদার শরীরটা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। আরও খানিকক্ষণ এমন অবস্থায় থাকার পরে ডাক্তার অনুপমা দেবীর হাতটি সযত্নে নিচে নামিয়ে দিয়ে বলেন, আই অ্যাম সরি, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আপনার দিদা সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। ঘরের ভিতরে বজ্রপাত হলে হয়তো আরো ভালো হতো। শেফালির কানে কেউ যেন বিষাক্ত গরল ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে জড় পদার্থে পরিণত হয়, বাক শক্তি হারিয়ে যায়। কেবল নিস্তব্ধে তার দিদার হাতটি ধরে মুখের দিকে তাকিয়ে থাকে। শেফালির পৃথিবী থমকে গেছিল ডাক্তারের কথায়। ঘরে প্রত্যেকটি সদস্যের দৃষ্টি চলে গেছিল শেফালির দিকে। খানিকক্ষণ পরে ডাক্তার নার্স দুজনে এগিয়ে আসে শেফালির দিকে। ডাক্তার শেফালির একটি হাত ধরে পরীক্ষা করে রীতিমতো চমকে উঠে বলে, সিস্টার কুইক, একটা ইনজেকশনের ব্যবস্থা করো। দিদির পালস ফেল করতে শুরু করেছে, আমার যতদূর সন্দেহ হচ্ছে লো প্রেশার ফল্ট করতে শুরু করেছে। কিছুটা ট্রিটমেন্টের পরে শেফালি স্বাভাবিক অবস্থায় আসে। ততক্ষণে অনুপমা দেবীর পার্থিব শরীর আগলে বসেছিল সকলে। রাত গভীর হচ্ছিল। ইতিমধ্যে অনুপমা দেবীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে গেছিল সারা গ্রামে। একে একে গ্রামবাসী জড়ো হচ্ছিল ভট্টাচার্য বাড়ির সামনে। ঘরের ভিতরে মধুসূদন একটি চেয়ারে বসে থাকলেও তার দৃষ্টি ছিল শেফালির দিকে। দিদার মৃত্যুর পর যেভাবে অসুস্থ হয়ে গেছিল সেটা তার কাছে অত্যাধিক আশ্চর্যের বিষয় ছিল। শেফালি কিছুটা স্বাভাবিক হলেও দিদার মৃতদেহ আগলে বসেছিল স্থিরভাবে। নয়ন দিয়ে বয়ে যাচ্ছিল নিস্তব্ধ অশ্রুর ধারা। মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না, ছিল কেবল যন্ত্রণা, আর ছিল একরাশ অভিমান। একরাশ ঘন অন্ধকারের ভিতরে দাঁড়িয়েছিল অট্টালিকাটি। মহলের মালিকিনের মৃত্যুতে ছিল না কোনো শোরগোল, ছিল না কোনো কান্নার ধ্বনি। পুরো অট্টালিকাটি জুড়ে নিস্তব্ধ হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল শেফালির গোমরানো কান্নার ধ্বনি। একটু কান পাতলেই শোনা যায় সেই কান্নার ধ্বনি। পুরো মহলটায় ভেসে বেড়াচ্ছিল এক যন্ত্রণাযুক্ত অভিশপ্ত দীর্ঘ নিঃশ্বাস। বাতাবরণে এক অসহ্য যন্ত্রণা নিয়ে অনেক রাত্রে ভট্টাচার্য মহলের মা ঠাকুরনের পার্থিব শরীর একসময় সদরে নিয়ে আসা হয় গ্রামের কিছু মানুষজনের সাহায্যে। পেছন পেছন আসে মা ঠাকুরনের প্রিয় মানবীটি। সে দৃশ্য দেখে প্রতিটি হৃদয় কেঁপে ওঠে কয়েক মুহূর্তের জন্য। শেফালির অঙ্গে ভুলুণ্ঠিতা বস্ত্রের বিন্যাস এবং অতিরিক্ত রোদনের কারণে চোখ মুখ ফুলে উঠেছিল। এমন দৃশ্য সত্যি অতি বেদনাদায়ক বলেই মনে করেছিল গ্রামবাসী। অল্প কিছুক্ষণের পরেই শ্মশানের উদ্দেশ্যে গ্রামবাসীর স্কন্ধে রওনা দিয়েছিলেন ভট্টাচার্য মহলের দীর্ঘদিনের মা ঠাকুরন। পেছনে চলেছিল সম্পূর্ণ গ্রামবাসীরা সাথে। মা ঠাকুরনের প্রিয় পাত্রী শেফালিও। সকলের পেছনে আর একজনের উপস্থিতি কারো নজরে আসেনি। নিস্তব্ধে সেও চলেছিল শ্মশান যাত্রীদের সাথে। অনুপমা দেবীর শেষ ইচ্ছা মতো মুখাগ্নি করেছিল তার প্রিয় পাত্রী তথা ভট্টাচার্য মহলের আগামী মালকিন। সকলের অলক্ষ্যে অদূরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করে গেছিল মধুসূদন। তার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি ঠাকুমার অন্তিম স্বর্গযাত্রায়। কেবলমাত্র দর্শক হিসাবেই থেকে গেছিল সেদিন সে। অনুপমা দেবীর মৃত্যুর পরের পরলৌকিক সমস্ত ক্রিয়াকর্ম নিজের সন্তান হিসাবে শেফালি কর্তব্য পূরণ করেছিল। অশৌচে 10 দিন এক বেলা ফলাহার ভক্ষণ করে নিয়ম পালন করেছিল সে। এই কয়দিনে মধুসূদনের দিকে তাকানোর সময় পায়নি শেফালি। স্বইচ্ছায় এগিয়েও আসেনি মধুসূদন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কেবল দূর থেকে দেখে গেছিল শেফালির প্রতিটি কর্তব্য পালনের রীতি। মহলের নিজের পুরনো ঘরটাতেই যথাসম্ভব বসবাসের যোগ্য করে তুলেছিল মধুসূদন। দিনের মধ্যে বেশিরভাগ সময় নিজের ঘরে ঢুকে থাকত। শেফালির সামনে হতেও তার মনের দ্বন্দ্ব ছিল। অনুপমা দেবীর মারা যাওয়ার প্রায় মাস ঘুরতে বসেছিল। শেফালির নিজেরও সামান্য প্রয়োজন ছিল খাওয়া দাওয়া থেকে বসবাসের জিনিসপত্রের। অনুপমা দেবী ঠিক পাশের ঘরটাই শেফালির। বাড়িতে একজন সবসময় রাঁধুনি এবং একটি কাজের মাসি রেখেছিলেন অনুপমা দেবী। নিজেই বহাল করেছিলেন তাদেরকে।
শেফালিও তাদের ছাড়াতে পারেনি কাজের থেকে। মধুসূদন আসাতে তাদের কাজ বেড়ে গেছিল, কিন্তু মধুসূদনের কোনো অতিরিক্ত চাহিদা ছিল না। এই কদিনে যা দেওয়া হয়েছে তাই খেয়েছে। মাঝে মাঝে রাঁধুনি মাসি এসে জিজ্ঞাসা করে যেত শেফালিকে, দিদি আজকে কি রান্না হবে তুমি বলে দাও। শেফালির একটাই উত্তর ছিল, ওই মেজ দাদাবাবু কি খাবে তাকে জিজ্ঞেস করো। আমায় বিরক্ত করতে এসো না, আমি একবেলা আহার গ্রহণ করি, তোমরা সেটা জানো। আর আমার আহার প্রায় সবই নিরামিষ, তাই জন্য আমায় বিরক্ত করো না। রাঁধুনি মাসি মধুসূদনের কাছে গেলে এখানেও একই উত্তর পেত, আমাকে যা খুশি তাই দেবে, আমি তাতেই আমার হবে। আর বাড়ির মালকিন তো আছেন, তাকে জিজ্ঞাসা করো না, আমায় বিরক্ত করতে এসো না। রাঁধুনি মাসি খানিকটা বিরক্ত হয়ে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে যেত। নিজের ইচ্ছাতে যেটুকু পারত সেটুকুই করত। এমন ভাবে আরো কয়েকদিন চলে যায়। হঠাৎ শহর থেকে একদিন একটি গাড়ি এসে থামে তাদের মহলের সামনে। শেফালি সে মুহূর্তে ঝুল বারান্দায় বসেছিল। আশ্চর্য হয়ে দেখে সেই গাড়ি থেকে দুজন ভদ্রলোক নেমে বাড়ি দারোয়ানের সাথে কিছু কথা বলছে। সবটাই দেখে অবাক হয়েছিল, মনে প্রশ্ন এসেছিল এরা কারা, কার সাথে দেখা করতে এসেছে। এমন যখন চিন্তা করছে তখন দারোয়ান তাদের সেখানে দাঁড় করিয়ে মধুসূদনের ঘরের কাছে গিয়ে জানায়, দাদাবাবু আপনার সাথে দুজন ভদ্রলোক এসেছে দেখা করতে, তাদেরকে এখানে নিয়ে আসবো। আড়াল থেকে সবটা লক্ষ্য করেছিল শেফালি। ঘরের ভেতর থেকে উত্তরে এলো, হ্যাঁ তাদেরকে নিয়ে এসো, তাদের মধ্যে একজন ডাক্তার আমায় পরীক্ষা করতে এসেছে। দারোয়ান আর কিছু জিজ্ঞাসা না করে চলে যায় সেই দুজন ভদ্রলোককে আনার জন্য। আড়াল থেকে মধুসূদনের সব কথাই শুনেছিল শেফালি, কিছুটা আশ্চর্য হয়েছিল। ডাক্তারের আবার কি প্রয়োজন পড়লো? কোনো অসুখ হয়েছে নাকি মানুষটার? দেখে তো সেরকম কিছু মনে হয় না, তবে অসম্ভব দুর্বল। সেদিনের পুরনো স্বাস্থ্য আর নেই মধুসূদনের। কিছুটা তাচ্ছিলের আন্দাজে ভাবে, আমার কি আছে, আমার দায় পড়েছে নাকি সবাইকে দেখার, বলে নিজের ঘরে ঢুকে যায়। নিজের ঘরে ঢুকে বসে থাকতে পারে না শেফালি, মনটা ছটফট করে ওঠে অজান্তেই। জানার ইচ্ছা প্রবল হয়ে ওঠে কি হয়েছে মানুষটার, কোন ব্যাধিতে আক্রান্ত। পাশে তো সদরের ডাক্তার, সেখানে না দেখিয়ে শহরে ডাক্তারের প্রয়োজন পড়লো। এমন চিন্তা করে মধুসূদনের ঘরের পাশে এসে দাঁড়ায়। সেখান থেকে শুনতে পায় ডাক্তার আর মধুসূদনের কথাবার্তা, তাদের ভেতরের আলোচনায়, এবং আড়াল থেকে যেটুকু দেখে তাতে চমকে উঠেছিল শেফালি। মনে মনে ভাবে, নিশ্চয়ই কোনো বড় ব্যাধিতে আক্রান্ত, তার কাছে প্রকাশ করার সাহস পাচ্ছে না। তবে জানতেই হবে কি এমন ব্যাধি শরীরে প্রবেশ করেছে, সবটা তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। এই মানুষটাকে একদিন নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। সুখের দিনগুলোতে তার পাশে না থাকতে পারলেও তার দুঃখের অসহায়ের দিনগুলোতে পাশে থাকার জন্য মনটা ছটফট করে ওঠে। নিজেকে আর দমিয়ে রাখতে পারে না, পর্দা ঠেলে প্রবেশ করে ঘরের ভিতরে। বিছানায় শোয়া অবস্থায় ডাক্তার পরীক্ষা করছিল মধুসূদনকে। ঠিক তখনই শেফালি ঘরে প্রবেশ করায় চমকে উঠেছিল মধুসূদন। মুখে কিছু না বললেও তার চোখে ছিল অপরিসীম আশ্চর্য হওয়ার প্রতিচ্ছবি। শেফালি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ডাক্তারের পরীক্ষা শেষ এবং ডাক্তারের সামনে গিয়ে বলে, আমায় পরীক্ষা করে বলুন ডাক্তারবাবু, এনার কি হয়েছে, কোন রোগে আক্রান্ত ইনি। ডাক্তার বোধহয় অনেকদিন থেকে মধুসূদন ট্রিটমেন্ট করছিলেন, তাই প্রথমবার শেফালিকে দেখে কিছুটা আশ্চর্য হয়ে মধুসূদনের দিকে তাকিয়ে প্রশ্নবাচক জিজ্ঞাসায় তাকায় এবং শেফালিকে প্রশ্ন করে, ইনি কি আপনার পরিচিত, উনি কি পারিবারিক সদস্য আপনার? প্রশ্নটা মধুসূদনকে করলে উত্তর দেয় শেফালি, হ্যাঁ উনি আমার পারিবারিক সদস্য, আমার জানার অধিকার আছে ওনার কি হয়েছে, তাই আপনি সবকিছু আমায় নির্দ্বিধায় বলতে পারেন, আপনার রোগীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। মধুসূদনের সাথে ডাক্তারও অবাক হয়ে যায় শেফালি দাম্ভিকপূর্ণ কথায়। ডাক্তার খানিকক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, আপনি যখন মধুসূদন বাবুর পারিবারিক সদস্য, তাহলে আপনারও জানা প্রয়োজন ওনার কি হয়েছে, কি রোগে উনি আক্রান্ত। মধুসূদন বাবু আমার কাছে প্রায় 1 বছর থেকে চিকিৎসা করাচ্ছেন, এর আগে তিনি বেশ কিছুদিন বিদেশেও চিকিৎসা করিয়ে এসেছেন। কথা বলতে বলতে ডাক্তার সামনে রাখা জলের গ্লাস থেকে কিছুটা জল পান করে আবার বলতে শুরু করলেন, মধুসূদন বাবুর জীবনের বিগত দিনের ইতিহাস আমার জানা নেই, সেগুলো একান্তই মধুসূদন বাবুর। বিদেশ থেকে আমাদের মহানগরীতে এসে একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেছিলেন, তখন থেকে উনি আমার পেশেন্ট ছিলেন। বিদেশের ওনার ডাক্তারি পরীক্ষার বিভিন্ন রকম নথিপত্র আমার সামনে রেখেছিলেন এবং পরবর্তীকালে আমি পুনরায় ওনার বিভিন্ন রকমের পরীক্ষা করিয়ে চিকিৎসা শুরু করি। বর্তমান পরিস্থিতিতে মধুসূদন বাবুর 2টো কিডনি ফেল। নিজের শরীরের উপর অত্যন্ত অত্যাচার করেছিলেন বিদেশে থাকার সময়কালীন অবস্থাতে, তার ফলস্বরূপ একটি কিডনি ড্যামেজ হয়ে যায়। বিনা চিকিৎসায় থাকার ফলে আরেকটি কিডনিও ড্যামেজ হয়ে গিয়েছিল পরে।
দুটো কিডনি ড্যামেজের সাথে মধুসূদন বাবুর লিভারের অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি চিকিৎসা করে চলেছি প্রায় বছরখানেক থেকে। ওনার একটাই জেদ যে উনি কোনো হাসপাতালে নার্সিংহোমে ভর্তি হবেন না। যতদূর আমার মনে হয় উনি এই সংসারে বাঁচতে চান না। এইভাবে জীবন শেষ করার মানে আমি বুঝতে পারছি না। এখন পরিস্থিতি এমন যে কোনো দিন যে কোনো সময় ওনার জীবন জ্যোতি নিভে যেতে পারে। বর্তমানে ওনার পরিস্থিতি সব চিকিৎসার বাইরে। আপনি যদি ওনার পরিবারের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে ওনাকে একটু বোঝান যে ওষুধপত্র ওনাকে দেওয়া হয়েছে সেইগুলো নিয়মিত প্রয়োগ করুন, যাতে অন্তত কিছু সময়ের জন্য ভালো থাকেন। ডাক্তারের কথাগুলো শুনে যাচ্ছিল এতক্ষণ শেফালি। অপরদিকে বিছানায় মুখ ফিরিয়ে শুয়েছিল মধুসূদন। শেফালি যতই শুনছিল মধুসূদনের কথাগুলো ডাক্তারের মুখ থেকে, ততই অবাক হচ্ছিল। মাঝে মাঝে শিহরে উঠছিল, মনে মনে ভাবছিল একটা মানুষ কিসের জন্য একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে সবকিছু জেনে। এমনটাও হয় নাকি? কিসের এত দুঃখ? তাছাড়া মধুসূদন যাকে ভালোবেসে সকলকে ছেড়ে পালিয়ে গিয়েছিল একটা নিশ্চিন্ত সংসার করবে বলে, সেই মানবীটি কোথায়? তার সম্বন্ধে একটি কথাও বলেনি 1 মাসে। সবকিছু জানতে হবে, কেবল নিজেরটাই ভাবলে চলবে না। দীর্ঘদিন অভিমান করে থেকেছে তার ভালোবাসা হারিয়ে যাওয়ার জন্য। একমাত্র দায়ী করেছিল যে মানুষটাকে, সেই মানুষটাই আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই মানুষটাই আজ তার কাছে এসে পৌঁছেছে সর্বশান্ত হয়ে। সে কি করে পারবে অসহায় মানুষটাকে এমন অবস্থায় ফেলে রেখে দিতে? তার পাশে না দাঁড়াতে? কখনোই পারবে না। এই মানুষটাকেই তো একদিন নিজের সর্বস্ব ভেবেছিল। সুখের দিনগুলোতে না হয় তার সাথে কাটানো হলো না, তার দুঃখের দিনে, তার কষ্টের দিনে আমি দাঁড়াবো তার পাশে। এটাই হয়তো আমার ভালোবাসার প্রায়শ্চিত্ত হতে পারে। মনের কথা মনের ভিতর রেখে ডাক্তারকে বলে শেফালি, যাই হোক, এতদিন যা হয়ে গেছে আমি সেটা থেকে বহু দূরে ছিলাম। এখন যখন আমার গোচরে এসেছে, আপনি আমায় সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যান। আজ থেকে সমস্ত দায়িত্ব নিলাম আপনার রোগীর। সময় মতো আপনার সাথে যোগাযোগ রেখে চলবো। কিছুক্ষণের মধ্যে ডাক্তারের থেকে চিকিৎসা সম্বন্ধিত সম্পূর্ণ বৃত্তান্ত বুঝে নিয়ে সসম্মানে ডাক্তারকে মহলের বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে আসে শেফালি। ডাক্তার চলে যাওয়ার পরে মনের মধ্যে প্রতিজ্ঞা করে, তার পালিয়ে যাওয়া ভালোবাসা যখন ফিরে এসেছে তাকে সে গ্রহণ করে নেবে, তার চিকিৎসার দায়ভার নিয়ে। তার অসহায় রুগ্ন রোগে পীড়িত মানুষটার সেবা করাই তার ভালোবাসার উপহার হবে। যে কয়দিন বাঁচে তার সেবায় নিজেকে নিয়োজিত করবে, সব কিছু ভুলে। ডাক্তারকে ছেড়ে সোজা এসে মধুসূদনের কক্ষে প্রবেশ করে। একটি চেয়ার নিয়ে মুখোমুখি বসে শেফালি। মনকে আগে দৃঢ় করে নিয়েছিল। মনের মধ্যে যত কষ্ট, যত যন্ত্রণা, যত আক্ষেপ আছে সেগুলোকে ভুলে বর্তমান পরিস্থিতির সামনে তাকে দাঁড়াতেই হবে। চেয়ারে বসে মধুসূদনকে জিজ্ঞাসা করে, আমি সবকিছু জানতে চাই। যেদিন থেকে সবার অলক্ষ্যে দেশ ছেড়ে চলে গিয়েছিলে নিজের ভালোবাসাকে সাথে নিয়ে, তারপরের থেকে প্রত্যেকটি ঘটনা আমি জানতে চাই। জানতে চাই এমন মারাত্মক রোগের কারণ কি, যেটা তুমি বসিয়েছো নিজের শরীরে। সবকিছু আমায় বলো, তারপরে আমি বিচার করব তোমার পাশে কতটা দাঁড়ানো যায় এমন পরিস্থিতিতে। অতিরিক্ত আশ্চর্য হয়ে গেছিল মধুসূদন। শেফালির কঠিন প্রতিমূর্তি দেখে তার সামনে এমনভাবে আসতে পারে বলে বিশ্বাস হচ্ছিল না মধুসূদনের। খানিকক্ষণ চেয়ে চেয়ে দেখে শেফালির কঠিন চেহারাটির দিকে। তারপরে মৃদুস্বরে বলে, আমি তো তোমায় বলিনি আমার পাশে দাঁড়ানোর জন্য। কেন অযাচিতভাবে আমার পাশে দাঁড়াবে? আমি তোমার কোনো সাহায্য চাই না। একদিন তোমায় আমি মাঝ সমুদ্রে ফেলে চোরের মতো পালিয়ে গেছিলাম। দীর্ঘ এত বছর তুমি সাধনা করে গেছিলে আমার জন্য। এখনো তুমি এমনভাবে বেঁচে আছো যেন এক সন্ন্যাসিনীর জীবন বয়ে চলেছ। আমি বুঝি আমার থেকে বড় অপরাধী তোমার জীবনে আর কেউ নেই। আমার উপর প্রতিশোধ নাও, তোমার ইচ্ছা মতো আমায় শাস্তি দাও। জীবনের যত লাঞ্ছনা, যত অভিমান জমা করে রেখেছো মনের ভিতরে, সেগুলোর বহিঃপ্রকাশ করা অত্যন্ত দরকার। যতটা পারো আমায় অপমান করো, তাহলে কিছুটা হলে আমার প্রায়শ্চিত্ত হতে পারে। আর ডাক্তার যেগুলো বলে গেলেন সেগুলো শুনো না। আমি আর কয়েকদিনের অতিথি মাত্র। আমার বিগত জীবন সুখের ছিল না, এটুকু জেনে রেখো। এতক্ষণ মধুসূদনের কথা শুনে যাচ্ছিল শেফালি। এবার থাকতে না পেরে বলে ওঠে, আমি কি করব না করব তোমার কি? শাস্তি দেব সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। বাঁচতে চাও না জীবনে, এটা ভালো করে বুঝে গেছি। কেন বাঁচতে চাও না এটা তো আমার জানতে হবে। একদিন তুমি আমার সব থেকে প্রিয়জন ছিলে, সেদিন তোমার সুখের সংসারে আমার জায়গা হয়নি। সেটা হয়তো বিধাতার লিখন ছিল। তোমার সুখের সংসারে আমার জায়গা না হলেও তোমার দুঃখের সংসারে আমি জায়গা করে নিতে চাই, এটাই আমার প্রতিজ্ঞা।
আমাকে বলতেই হবে তোমার ভালোবাসা কোথায় হারিয়ে গেল, কোথায় গেল আরিয়া নামক তোমার সহধর্মিনী। তোমার এই পরিণতির জন্য কে দায়ী আমাকে বলতেই হবে তোমায়। আমি তোমার বংশের কেউ নই, তোমাদের রক্তের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবু এক অলিখিত সম্পর্ক স্থাপন করে গেছেন যিনি, তার দিব্যি দিয়ে বলছি তোমায় সবকিছুই বলতে হবে। আজ রাতটা তোমায় চিন্তা করার জন্য ছেড়ে গেলাম, কাল থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। কথাগুলি বলতে বলতে শেফালির চোখ দুটো ভিজে উঠছিল অশ্রুতে। বেশিক্ষণ থাকতে পারেনি, চেয়ার ছেড়ে দাঁড়িয়েছিল যাওয়ার জন্য। যেতে যেতে বলে গেল, কেবল আজকে রাতটাই তোমায় চিন্তা করার অবসর দিয়ে গেলাম। ডাক্তার আমার সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন। তোমার সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার সাথে ঔষধ সেবনের নিয়ম। আমি আজকের রাতটাই তোমায় সময় দিলাম, কাল প্রভাতে আবার এসে আমি উপস্থিত হব, তখন যেন তোমার মুখ থেকে না শব্দটি শুনতে না পাই। নিজের কক্ষে এসে কান্নায় ভেঙে পড়েছিল শেফালি। বুকের মধ্যে দলা পাকানো কান্নাটা মুখের কাছে এসে আটকে যাচ্ছিল। নিজের জন্য এই কান্না নয়, এই কান্না তো তার জন্য যাকে একদিন সর্বস্ব ভেবেছিল। তার এমন পরিণতিতে নিজের সব দুঃখ ভুলে মধুসূদনের যন্ত্রণায় মনটা হাহাকার করে ওঠে শেফালির। সারা রাত্রি চোখের পলক ফেলতে পারিনি, মাথার বালিশটা ভিজে গেছিল অশ্রুতে। ভোরের আলো আধারিতে এসে বসেছিল ঝুল বারান্দায়। যেখানটা এতদিন অনুপমা দেবী বসত, সেখানটা নিজের জন্য জায়গা করে নিয়েছিল পাকাপাকিভাবে। সেদিন অনুপমা দেবীর পাশে থাকতো সে নিজে, আজ তার পাশে থাকার মতো কেউ ছিল না। এত বড় মহলটায় একটা কোণে ছিল শেফালির কক্ষ। অপর প্রান্তের একটি কক্ষে রোগাক্রান্ত হয়ে তার বিগত দিনের প্রিয়তম মানুষটি। মনে মনে ভাবে এটাই কি তার ভবিতব্য ছিল, কিন্তু এর উত্তর জানা ছিল না শেফালির। আজকের পর্ব এ পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আমি কাল দুপুর 2টায় আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।